হলো, বসো। পৃথা আর বিরক্তি করলো না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধে লাল বাতি জ্বলতে শুরু করেছে। এই লাল বাতির যন্ত্রণায় থেকে অস্বস্তিবোধ উপেক্ষা করে খেয়ে নেওয়াই ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না, মেয়েটা বসতেই ছোট্ট ছোট্ট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে। আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে দুজনেই খাওয়া শেষ করলো। অতঃপর দুই দিকে দুজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানেই সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ। লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত। তখন কেমন এসে শুয়ে পড়ল। এতদিন করতে যাওয়া প্রশ্নটা আর নিজের ভেতরে চেপে রাখতে পারল না পৃথা। হুট করেই বলে ফেলল। আপনি কি খুব বেশি টায়ার্ড লাগছে? তুর্য অন্যদিকে মুখ করেই জবাব দিল। ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছি ভীষণ, মাথাটাও ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্তত করে বলল। আপনার মাথা টিপে দিব আমি, দেখবেন আর মাথা ব্যথা থাকবে না। তুর্য অবাক হলো। তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার, এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরেই বলল। সূর্য আজ কোন দিক থেকে উঠেছিল? এত রাত অবধি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দিবে। পৃথার কেমন ভালো লাগলো না তুর্যের কথাগুলো। সে কি স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া আজ যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তি বোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টো তার অস্বস্তি বোধকে আরও বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুইয়ে ফেল, মিনমিনিয়ে কণ্ঠে বলল। ঠিক আছে, দেবো না মাথা টিপে। তুর্য এক দণ্ড সময় ব্যয় করলো না, তড়িঘড়ি করে মাথা রাখলো পৃথার কোলে। ক্যাবলার মতো হেসে বলল। এই, না না, আমি তো মজা করছিলাম একটু, তুমি মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহন স্পর্শে। ভিতরে ভিতরে অস্বস্তি বোধেরা যেন আরও টানা মেলল। হৃদস্পন্দন বাড়ল দ্রুত। ঢোক গিল পৃথা, অতঃপর বলল। বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল। তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি, তা ওই নরম তুলতুলে শিমুল তোলার বালিশেও নেই বউ। পৃথার বলল না কিছুই। লাজুক ভঙ্গিতে নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়। আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিঞ্চিত সময় নিয়ে বলল। তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল, লাজুক হেসে বলল। আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরে তপ্ত রৌদ্র চারিদিকে খাঁ খাঁ করছে যেন। সেই রৌদ্রকে মাথায় নিয়েই কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং ইরা। একটু আগে কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগেই গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের অপেক্ষায়। কিন্তু আজ এখনো আসছে না কেন কে জানে। চারিদিকে একটু লোক সমাগমও বেশি আজ। আশেপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছু, তবে দলে দলে যেভাবে লোকজন ছোটাছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পৃথা আর ইরার চেয়ে চেয়ে দেখছিল সকলকে। এর মধ্যে কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজের শিক্ষার্থীরা। কলেজ ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কের স্বরে বলল। দেখলি কি নির্মমভাবে মারলো লোকটাকে? ছেলেটির কথা শেষ হতে না হতে আর একজন ছেলে বলল। বুকটা একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, দেখেছিস? ছেলেটা বলল। ওদের প্রশিক্ষণ দেয়া হয় এমন মায়া দয়াহে ভাবে। ইরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল ছেলেগুলোর কথা। ভিতরে ভিতরে কৌতূহল অনুভব হলো তাদের। কে আবার কাকে মেরেছে, আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি? ইরা কিছুটা কৌতূহল নিয়ে ছেলেগুলোকে প্রশ্ন করলো। কি হয়েছে ওখানে? ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল। এনকাউন্টার হয়েছে। সাথে সাথে আর একজন বলল। আরশ শেখ তার ক্যারিয়ারে চতুর্থ এনকাউন্টার করে ফেলেছে আজ এখানে। আরও শেখ! চমকালো পৃথা এবং ইরা। নামটা সাথে সাথে হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখ তাকালো একে অপরের পানে, কিন্তু পরক্ষণে দুজনেই হেসে উঠল হো হো করে। কী সব আজগুবি চিন্তা ভাবনা করছে তারা। তারা যে আরশকে চিনে, সে আর এনকাউন্টার, অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টটা মুতে দেওয়ার অবস্থা হয় আরশের, আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনে নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উঁকিঝুঁকি মেরে দেখতে চাইলো যে এনকাউন্টার হওয়ার স্থানটাকে। তবে জনমানবের অতিরিক্ত তীরে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল। চলো আমরাও ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধীও দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল। আমিও বাস্তবে দেখিনি কখনো।
ওই টিভিতে নাটক সিনেমায় একটু একটু যা দেখছি শুধু। নিশ্চয়ই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদ ভাবি দুজনে উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যেকার কথোপকথনে সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে, কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। দুই কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষলো সম্মুখে। হকচকে উঠল পৃথা এবং এরা, কিন্তু পরক্ষণে নিজেদের সামনে নিল দুজন। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির ভেতরের পিছনের দরজাটা খুলে গেল। ভিতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজটাই চটে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে আজব? আর একটু হলেই তো দুর্ঘটনা হয়ে যেতে পারতো। অদ্ভুত তো। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ। ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠতে নিল। পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়ি যাব না। আপনি আমাদের জন্য একটু ওয়েট করলে করুন, নয়তো চলে যান। আমি আর ইরা একটু পরে ফিরবো। তুর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কাজ কি এখন? ইরা নিজের জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজাল, ইতস্তত করে বলল, ওইখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের দেখতে চাইছিলাম একটু আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তাদের দেখে তোদের কি লাভ? আমতামতা শুরু করলো ইরা। ঢোক গিলে বলল, না মানে দেখতে চেয়েছিলাম তারা ঠিক কী রকম, কেমন। তুর্য কপালে ভাঁজ ফেলল, গভীর কণ্ঠে বলল, কি রকম? কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? এরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের পানে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণ ওখানে গিয়ে সবকিছু দেখে চলেও আসতাম। থামলো পৃথা। পৃথা ইরার পানে তাকিয়ে বলল, চলো তো, তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করে ইরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখ পানে। অমনি তাতে ধমকে উঠল তুর্য, অর্থনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোমাদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনাস্থলের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? হতাশ হলো দুই ননদ ভাবি। তাদের আর আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথা তবুও মন মানল না। বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতে আরেকবার তুর্যকে জিজ্ঞেস করলো, তারা সত্যিই লাশ নিয়ে চলে গেছে? হুম, আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামলো তুর্য। সম্মুখে ড্রাইভিং সিটে বসা আরুষের পানে তাকালো সে, দাঁতে দাঁত চেপে বলল, এরপরও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা যে ওই আরুষ নামক একটা বলদ দেখছো, ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দেই তোমাদের। আরুষ ফাঁকা ঢোক গেল পরপর। আজ দুর্য তার কি করবে কে জানে। পৃথা আর ইরা উঁকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পিছনের অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যলাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে ইরা হুট করে ভ্রু কুচকাল, প্রশ্ন করলো, এ কি ভাইয়া, আজ তোমরা দুজনেই একদম একই রং, একই ধরনের শার্ট পরছো যে? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্রাদ্ধ করতে। পৃথা আর ইরা বারবার কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবে না তা তাদের জানা। তার উপর এখানে এই দুপুরের চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনে চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরও দেরি হলো না। পৃথা এবং ইরাকে উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটা খাঁ খাঁ করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা। আশেপাশে বাড়িঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধতার স্থানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নিরাপত্তাতে। অতঃপর হুট করে তুর্য বাজ খাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল,
একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি ওকে? কতবার বলেছি নিজের রাগ সামলাতে। আরুষ মনে মনে ভেঙচি কাটলো। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারাই তো চেলা, তাই রাগটাও আপনার মতোই হবে। এতে আমার দোষ কি? আরুষের কপাল ভালো, তুর্য শুনল না তার নিজ কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রেখেই আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামলে রাখবি। এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলায় আছি, তার মধ্যে আবার রতন বাবুকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরুষ সময় নিল, একটু ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগেই থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠল, তাতে দাঁত চেপে বলল, আদেশ থাকলেই এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত, কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরুষের ভিতরে কিঞ্চিত অনুতাপ বোধ জাগলো। বুঝলো ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে। একটা কাঁচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকে 3টে এনকাউন্টার ঝুলছে আরুষ, সব দাগি আসামিদের। তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরুষ সাথে সাথেই জবাব দিল, চারটা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার। দুটো আমি করেছি, দুটো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাহিরের কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরুষ শেখের উপরে, আমার উপরে নয়। থামলো তুর্য। আরুষের পানে আবারও তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারালাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করলো তুর্য, তাদের দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তোর দাঁত কপাটি ফেলে দেব, মির্জাফরের বংশধর। আবার বড় বড় কথা বলছিস। আরুষ দাঁত কিলিয়ে হাসলো, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর এক থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে সব দাঁত ফেলে দিয়েন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিকে থেকে মুখ ফিরিয়ে নিবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু, ছাগল, মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্দবের সাথে কখনো বিয়ে দেব না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো, কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন। যদিও এতদিন এ বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না, কথাটা বলেই থামলো আরুষ। লাজুক হেসে আবারও বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর যে আমার হৃদয়ে ঘন্টি বেজে গিয়েছে, উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে, এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশেহারা হলো, এবার হিসিয়ে বলল, আর একটা আজে বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব বেয়াদব। আরুষ পাত্তাই দিল না তুর্যের কথায়, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে আপনার বোনেরও এনকাউন্টার করে দিয়েন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এর সাহস বরাবরই ছিল, শুধুমাত্র জনসম্পর্কে ভেজা পেটার। তলে তলে কেউ কারোর থেকে কম যায় না। তুর্য হুট করে চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালে প্যান্টের ভিতরে সোজা বন্দুকটাকে বের করে হাতে নিল। আরুষের কপালে ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দেই তাহলে। আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেও। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে কাঁথা নিজের বন্দুকটা বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয়েক সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয়েক সেকেন্ডে আপনিও শেষ। থামলো আরুষ, পাকা হেসে বলল, আমি একা মরায় বিশ্বাসী নই স্যার। নিজের হত্যাকারীকে নিজ হাতেই মেরে তারপর মরায় বিশ্বাসী।
তুর্য আরুষের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল, ফিচেল হেসে বলল। আই এম ইমপ্রেসড। থামল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল। আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাশায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম বেয়াদব। আরুষও তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল সে। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য বেটাকে তো বিশ্বাস নেই, এ সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষের তো 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতনবাবুকে মেরেও যাত্রায় বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল। আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে, সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠে বলল। স্বপ্ন হলে ধীর গতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরুষ মাথা নিচু করে ফেললো, কাজমাজু করে বলল। সরি স্যার। এসব সরি তোর কাছেই রাখ আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দিবি। আরুষ ঠোক গিলল, ভয়ার্ত কণ্ঠে বলল। এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার, উনি আমাকে এমনিতেই সহ্য করতে পারে না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমার এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিবে। তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হয়ে যাবে স্যার। তুর্যেবের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অতপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানালা থেকে মুখ বাড়িয়ে আরুষকে বলল। তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না। আর উপর মহলের সাথেও তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না বলে দিলাম। আরুষ আঁতকে উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে। আরুষ ছুটে গেল গাড়ির পানে, ব্যস্ত হয়ে বলল। আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার, আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হয় অর্ধেক পথ গিয়ে নামিয়ে দিবেন। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল। এতটা পথ কোথায়, মাত্র 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকে তো বেশি দৌড়াতি, আর এখন 2 কিলোমিটারে ভয়। মহিলাদের মতো ঢং বাদ দে আরুষ, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরুষ আরও কিছু বলবে তার আগে তুর্য গাড়িতে স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরুষ হক চুকিয়ে গেল। সময় ব্যয় না করে গাড়ির পিছনে ছুটলে গেল সে, চিৎকার করে বলল। স্যার আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান। তুর্য শুনল না আরুষের কোনো কথা, গাড়ি থামালেও না সে। আরুষের মেসেজ বিগড়ে গেল। লোকটা সবসময় ওর সাথে এমন করে, বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধু ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো, ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল, দাঁতে দাঁত চেপে বলল। আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালা। শালা, অফিসে তোর চললেও বাড়িতে কার চলে আমিও দেখে সারবো। সব প্রতিশোধ করায় গন্ডায় উসুল করব। কথাটা শেষ হতে না হতেই তুর্য গাড়ি ব্যাক আনলো, থামলো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা, দ্রুত হাতের ইটটা পিছনে লুকিয়ে ফেললো, আমতা আমতা করে বলল। আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না। তুর্য উত্তর দিল না আরুষের কথায়, বরং বেশ আগ্রহ নিয়ে বলল। আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের ক্রোধ ভুলে গেল মুহূর্তে, লাজুক হেসে বলল। জি স্যার। তুর্য হাসলো, টেনে টেনে বলল। কিন্তু তোর মতো একটা আহাম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দেব না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগে তুর্য গাড়ি চালানো শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যে দূরেও চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারলো না। রেগে মেঘে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের গাড়ির পানে, কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অসক্ষমতায় লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশেই মারা ইটের টুকরোটা কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত। আর তারপর কি হাসপাতাল। সময় করালো কিছুটা, আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পিতা কেবলই গোসল সেরে বেরিয়েছে, চুলগুলো ভালোভাবে মোছেনি এখনো। লম্বা চুলের ডগা বেয়ে ঝরে পড়া টুপটুপ করে পানি বিন্দুগুলো স্থান করে নিয়েছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে, বুকের ভেতরটা কেমন ধুপুক ধুপুক করছে।
শেষের অনুভূতিতে আচিন্ত হচ্ছে সম্পূর্ণ শরীর। সূর্য যেন এই এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখে এগিয়ে গেল পৃথার পানে। হাত বেয়ে আলতোভাবে পিছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা, শিউরে উঠল তার পুরো শরীরটা। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরও শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামলো তুর্য, আবারও বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথায় কি ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বলল, হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকে আপন করে চাইছে, আরও কারো স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ায় বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নেরই উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাট থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল, অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। তুর্য আরেকটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে, ঘাড়ে ছোট্ট ছোট্ট চুমুতেও সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না ইন্দ্রিককে ধরে রাখতে। তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতি জোরে ভেসে গিয়ে আছড়ে পড়ল তুর্যের পক্ষে। তুর্য হাসল, দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভিতর প্রবেশ করলো ইরা। সম্মুখ পানে না তাকিয়ে বলল, ভাবি, তোমাকে বড় চাচি। ব্যাস, এইটুকুতেই মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে। সম্মুখ পানে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেললো ইরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা, দুই হাতে জল দিয়ে নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইলো তুর্য থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতঃপর একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে, নাক মুখ কুঁচকে বলল, আমার শান্তি সহ্য হয় না, আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, সব আহাম্মকের দল। এরা অপ্রস্তুত হলো। এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে তো কোনোদিনই আসতো না। সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না এক মুহূর্ত। এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারি তো এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তা অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? হ্যাঁ। পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে, আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল, পরক্ষণে আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমায়। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়ে বলল, আগে আটসাট বেঁধে তোমাকে একটা চুমু তো খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে ছি, কি ভাবলো ও? তুর্য চোখে হাসলো, চোখ মেরে বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমায়। আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা কি দিয়ে যে বানানো হয়েছে কে জানে। সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার মা বাবা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে, তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত। তা না, একটা অসভ্য বর্বর লোকটাকে গুছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বলা বন্ধ করুন, ছাড়ুন আমায়। মা সেই কখন থেকে ডেকে যাচ্ছেন। তুর্য ছাড়লো না পৃথাকে, দুষ্টু হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, উড়নচণ্ডী বউটাও পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব? না, কখনো না, জীবন থাকতে না। থামলো তুর্য, ওষ্ঠ গোল করে আবারও বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটেই শেষ করব, পাক্কা প্রমিস। পৃথা বিষম খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো, 30 মিনিট ধরে চুমু খেলে সে কি বাঁচবে? দম বন্ধ হয়ে মরেই তো যাবে। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র? আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে
থাইল্যান্ডের পাটায়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড এত লম্বা চুমু ছিল? কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো নাকি কোনো গ্রহের প্রাণী? মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে শুনি। পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করল। এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি? গলায় পানির পিপাসা লাগেনি? ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিস্ময়ের সহিত বলল। অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামলো তুর্য, ভাবুক ভঙ্গিতে আবারও বলল। 30 মিনিট কি একদম কম হয়ে গেছে? দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একটা না 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। পৃথা হতবাক হলো। চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্ম তো এই নাম শোনেনি সে। লোকটি কি পাগল টাগল হলো নাকি? অবশ্য এই নতুন করে আর কি পাগল হবে? এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ। পৃথার ভাবনার মধ্যেই তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। ভরকে গেল পৃথা, হৃদয় কর নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণিত তার মাথা ঘুরে উঠেছিল তার, আর এখন 7 দিন। পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে বড় বড় করে তাদের শিরোনামে লিখবে চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য ও পৃথা নামক একটি দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতে মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখে লেগেছিল, তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে তো মান ইজ্জত পেপার পত্রিকা আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। উপরে বসে বসে এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেই শিওরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অনেক হাতির মতো মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবে, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করে নিজের পা দ্বারা আঘাত করলো তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকি উঠল তুর্য। অসাবধানতা বশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই তো সুযোগ। পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব থেকে মিলিয়ে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্রই। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল। বউ, তুমি আমাকে ফেলে দিলে, এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলে তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো, আহাজারি করে বলল। আল্লাহ, কি কলি যুগ এলো রে দুনিয়ায়! বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ এখন আমি লোকসমাজে কিভাবে দেখাবো? কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লেগেছিল পৃথার। সে এত জোরে তো ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও তো পড়েছে। একটু সহানুভূতিও দেখাতে চেয়েছিল মেয়েটার স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তে এর কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জোরসোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল। নাটক বাজ একটা। তুর্যের আহাজারি বাড়লো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল। ছি ছি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোকটি কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এর সাথে এই মুহূর্তে আর কিছু বললে হয়তো লাভ হবে কোনো না। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হিজড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই যাবে। পৃথার কথা ভালো না, কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল। ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পর সবাই যার যার কক্ষে চলে গেলেও ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে সবার বসার কক্ষে। অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যে আরুষ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। 2 হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল। স্যার, স্যার, আমি এসেছি। আরুষের কণ্ঠ শ্রবণ হতে উপস্থিত সকলেই তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে তার ক্লান্তিভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগায় কপালে মুক্ত দাঁড়ার ন্যায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্বে দেখা মিলছে।
ছেলেটির পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটাও ঘামে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলে আরুষকে এই অবস্থা দেখে কিঞ্চিৎ চকিত হলো। পৃথা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে এসেছেন আপনি। আরুষ ঠকিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতে ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তাড়া দিয়ে বলল,